একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা কবিতাটি নিয়ে লাইন ধরে ধরে শব্দার্থসহ বিশ্লেষণসহ বিস্তারিত মনোজ্ঞ এক আলোচনা পরিবেশন করেছি। আজকের এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি নিশ্চিত এই কবিতাটি অতি অনায়াসে অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝে যাবে। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আমাদের সমস্ত নোটস, সাজেশান এবং শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মূল কবিতায় প্রবেশের আগে আমরা জেনে নিই কবিতার উৎস। মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটি নেওয়া হয়েছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে। বীরাঙ্গনা কাব্যগ্রন্থের 11তম স্বর্গে রয়েছে এই কবিতা। স্বর্গ বলতে এখানে অধ্যায়কে বোঝানো হয়েছে। বীরাঙ্গনা কাব্যটি হলো একটি পত্র সাহিত্য। আমরা দেখব এই কাব্যের প্রতিটি কবিতাতে একজন বীর রমণী তার স্বামী বা প্রিয়জনের উদ্দেশ্যে, তার প্রিয় মানুষের উদ্দেশ্যে একটি করে চিঠি লিখেছে। কবিতাটি ভালোভাবে বুঝতে গেলে আমাদের সবার আগে এই কবিতার পূর্বসূত্র জানতে হবে। মাহেশ্বরীপুরী একটা জায়গার নাম। এখানকার রাজা ছিলেন নীলধ্বজ, এখানকার রানী ছিলেন জনা। এই রাজা রানীর একমাত্র সন্তান ছিল প্রবীর বা যুবরাজ ছিলেন প্রবীর। একবার পাণ্ডবদের ছাড়া অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে আটকে ছিল প্রবীর। তো এই যজ্ঞের নিয়ম অনুযায়ী যে যজ্ঞের ঘোড়াকে আটকাবে তার সঙ্গে যারা ঘোড়াকে ছেড়েছে তাদের যুদ্ধ হবে। যথারীতি পঞ্চপাণ্ডবদের তরফ থেকে অর্জুন এবং প্রবীরের মধ্যে এক যুদ্ধ হয়। এই যুদ্ধে অর্জুন বালক প্রবীরকে হত্যা করে। এখন নীলধ্বজ রাজার কি উচিত ছিল? নিজের ছেলের হত্যাকারী বা খুনিকে উপযুক্ত শাস্তি দেওয়া, তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু দেখা গেল আশ্চর্যজনকভাবে নীলধ্বজ রাজা নিজের ছেলের খুনির বিরুদ্ধে কোনো রকম প্রতিহিংসামূলক আচরণ না করে, ছেলের হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে অর্জুনের সঙ্গে সন্ধি করেন, তাকে বাড়িতে ডেকে এনে আপ্যায়ন করেন। এই দৃশ্য দেখে রানী জনা অত্যন্ত ক্ষুব্ধ হন, অত্যন্ত ব্যথিত হন। তখন তিনি শোকে কাতর হয়ে দুঃখে কষ্টে স্বামীর উদ্দেশ্যে নিম্নলিখিত পত্রিকা বা এই যে পত্র, যে চিঠিটা কবিতার আকারে আমরা পড়ব, সেটা স্বামীর উদ্দেশ্যে প্রেরণ করেন বা পাঠান। কবিতার শুরুতে কি বলা হচ্ছে একবার আমরা দেখে নিই। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাকে রণে নিহত করেন। এখানে তিনটে জিনিসের মানে তোমাদের জানতে হবে। যজ্ঞাশ্ব, যজ্ঞ যোগ অশ্ব, অশ্ব মানে ঘোড়া, যজ্ঞাশ্ব মানে যজ্ঞের ঘোড়া। পার্থ মানে অর্জুনের আর এক নাম হলো পার্থ, আর রণ মানে যুদ্ধ। তার মানে লাইনটা এইরকম দাঁড়াচ্ছে, মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অর্জুনের যজ্ঞের ঘোড়া বা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরলে অর্জুন প্রবীরকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরণমুখ হইয়া, বিবাদ পরণমুখ মানে বিবাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, গণ্ডগোল থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে ঝগড়া গণ্ডগোল বা প্রতিশোধ না নিয়ে সন্ধি করাতে। সন্ধি মানে মিলন। এখানে বোঝানো হয়েছে সন্ধি বলতে দুজনের মধ্যে চুক্তি বা একটা বন্ধুত্বপূর্ণ সহবাস্থানে চলে যাওয়ায় রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। এই কাজ দেখে রাজ্ঞী জনা মানে রাগী জনা নয়, সম্রাজ্ঞী জনা মানে রানী জনা রাজা নীলধ্বজের উদ্দেশ্যে নিচে লেখা পত্রটি বা চিঠিটি রাজার কাছে পাঠান। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। মানে আমাদের এই কবিতার পাঠকেরা যদি মহাভারতের অশ্বমেধ পর্ব যে চ্যাপ্টার আছে এটা পড়ো, তাহলে কিন্তু তোমরা জেনে নিতে পারবে এই টোটাল ঘটনাটা সম্পর্কে বিস্তারিত তথ্য। বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি। রাজবাড়ির প্রধান ফটক বা দরজায়, রাজ তোরণ বলতে রাজবাড়ির প্রধান দরজা বা ফটককে বোঝায়। রণবাদ্য যুদ্ধের বাজনা বাজছে। হ্রেষে অর্শ ঘোড়া ডাকছে। গর্জে গজ গর্জন করছে হাতি বা গজ।
উড়িছে আকাশে রাজকেতু, রাজকেতু মানে রাজ পতাকা, আকাশে উড়ছে রাজবাড়ির পতাকা। মুহুর্মুহ হুঙ্কারিতেছে মাতি রণমদে রাজসৈন্য, মুহূর্তে মুহূর্তে যুদ্ধের মাদকতায় মত্ত হয়ে রাজ সৈন্যরা হুঙ্কার ছাড়ছে। কিন্তু কোন হেতু, কিন্তু কারণ কি? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে? আচ্ছা রাজামশাই, তুমি কি যুদ্ধ করতে যাবে বলে, সদল বলে যুদ্ধ করতে যাবে বলে সাজছ? রানী জনা তার স্বামীর উদ্দেশ্যে চিঠিতে লিখছে, রাজবাড়িতে সাজো সাজো রব, চারিদিকে ঘোড়া ডাকছে, হাতি ডাকছে, রাজামশাই তুমি কি যুদ্ধ করতে যাচ্ছ? তারপর জনা আরও কি বলছে, প্রবীর পুত্রের মৃত্যুর প্রতিবিধিৎসিতে, প্রতিবিধিৎসিতে কথার অর্থ প্রতিবিধান করতে, কিন্তু এখানে প্রতিবিধিৎসিতে বলতে বোঝানো হয়েছে প্রতিশোধ নিতে, অর্থাৎ জনাতার স্বামীর কাছে জানতে চাইছেন, হে রাজামশাই, আপনি কি আমাদের সন্তান প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছেন? নিবাইতে এ শোকাগ্নি, নিভাতে এই শোকের আগুন, ফাল্গুনির লোহে অর্জুনের রক্তে। এই জায়গাতে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, ফাল্গুনি হলো অর্জুনের অপর নাম। ফাল্গুনি নক্ষত্রে অর্জুনের জন্ম হয়েছিল বলে অর্জুনের অপর নাম হলো ফাল্গুনি, আর লোহ কথার অর্থ হলো রক্ত। এই জায়গায় জনা তার স্বামীকে মূলত বোঝাতে চাইছে, আপনি কি আমাদের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছেন? আপনি কি যুদ্ধক্ষেত্রে অর্জুনকে হত্যা করে তার রক্ত দিয়ে আমাদের মনে যে শোক কষ্টের আগুন দাউ দাউ করে জ্বলছে সেটাকে নেভাতে চাইছেন? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি, তুমি মহাবাহু, এটাই তো তোমাকে সাজে, তুমি ক্ষত্রিয় বংশের প্রধান মহাশক্তিশালী বীর। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সমশুণ্ড আস্ফালি নিনাদে, যাও হাতির রাজার মতো, গজ মানে হাতি, হাতির রাজার মতো যাও। কেমনভাবে যাও? যম দণ্ড সমশুণ্ড আস্ফালি নিনাদে, যম দণ্ডের মতো সুরটা, শূন্য মানে সুর, হাতির সুরটা নাড়াতে নাড়াতে তুমি যাও। মানে জনা তার স্বামীকে বলছে, তুমি হাতিদের রাজার মতো মাথা উঁচু করে সুর দোলাতে দোলাতে যাও, তোমার সুর যেন অর্জুনের কাছে যমদণ্ড মানে মৃত্যু হয়ে আসে। তারপর কি বলছে জনা, টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, রণস্থল মানে যুদ্ধক্ষেত্র, কিরিটি মানে হচ্ছে অর্জুনের আর এক নাম, টুটো মানে ভেঙে ফেলো, বলছে ভেঙে ফেলো অর্জুনের যত গর্ব। কোথায়? যুদ্ধক্ষেত্রে। আর কি বলছে, খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, শুলে চড়িয়ে তার মুন্ডুটাকে খণ্ড করে নিয়ে আসো, অর্জুনের মাথাটাকে কেটে নিয়ে আসো। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে, ওই মূর্খ অন্যায়ভাবে যুদ্ধে, সমর মানে যুদ্ধে, নাসিল বালকে হত্যা করলো আমাদের ছেলেকে। নাশ মহেশ্বাস তারে, হে মহাধনুর্ধর তুমি তাকে নাশ করো। এখানে মহেশ্বাস বলতে রাজা নীলধ্বজকে রানী বুঝিয়েছেন। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব, ভুলিব সত্তরে, তুমি যদি অর্জুনকে হত্যা করতে পারো, আমার মনে সন্তান হারানোর যে বিষম জ্বালা রয়েছে সেটা আমি তাড়াতাড়ি, সত্তর মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভুলিতে পারিব, মানে ভুলতে পারবো। জন্ম মৃত্যু বিধাতার এ বিধি জগতে, আমি জানি জন্ম আর মৃত্যু পৃথিবীতে আছে, এটা ভগবানের নিয়ম। ক্ষত্রকুল রত্ন প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, আমাদের ক্ষত্রিয় বংশের রত্ন, একমাত্র রত্ন, আমাদের ছেলে প্রবীর, সে মুখোমুখি যুদ্ধে সম্মুখ সমরে পড়ে গেছে স্বর্গধামে। আমি জানি জন্ম মৃত্যু ভগবানের হাতে আছে, আর সেই কারণেই আমাদের ছেলে মুখোমুখি যুদ্ধ করতে গিয়ে আজ স্বর্গধামে চলে গেছে। কি কাজ বিলাপে প্রভু, এর জন্য তো বিলাপ, হা হুতাশ, হায় রে আমার ছেলে চলে গেল, এরম বলে তো কোনো লাভ নেই। পালো মহিপাল, ক্ষত্র ধর্ম, ক্ষত্র কর্ম, সাধো ভুজো বলে, ভুজো বল মানে নিজের হাতের জোরে। এখানে জনা বলছে ছেলে হারিয়েছে বলে আমাদের আক্ষেপ করে লাভ নেই, আমাদের উচিত নিজের শক্তি দিয়ে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। জনা তাহলে এই যে প্যারাটা পড়লাম এখান থেকে জানলাম, জনা তার বাড়িতে সাজো সাজো রব দেখে ভাবলো তার স্বামী বুঝি ছেলের হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাচ্ছে,
এই কারণে সে তার স্বামীকে উৎসাহ দিচ্ছে যে এটাই তোমাকে সাজে, তুমি যাও অর্জুনকে খুন করো। কিন্তু পরের বেড়াতেই জনার এই ইচ্ছে বা জনার এই যে ভাবনা সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। কি বলছে জনা? জনা নিজেকে পাগল বলে বলছে, হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি। বলছে হায় রে পাগল জনা, আমি ভাবছিলাম আমার হাজবেন্ড আমার স্বামী যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু এ কি দেখছি আমার বাড়ির রাজ দরবারে বাইজি নাচছে, গায়ক গাইছে, উথলিছে বীণাধ্বনি, বীণার থেকে সুর উতলে উতলে পড়ছে, মানে বীণা বাজিয়ে বাইজিরা নাচছে। তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, আমার তোমার সিংহাসনে বসে রয়েছে জনাকে পুত্রহা রিপু, রিপু মানে শত্রু, পুত্রহা মানে পুত্রের হত্যাকারী। বলছে আমার বাড়ির সিংহাসনে বসে রয়েছে পুত্রের হত্যাকারী শত্রু। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, যখন অর্জুন নীলধ্বজের ছেলেকে অর্থাৎ প্রবীরকে মারল, নীলধ্বজ রাজা ভাবল এখন যদি আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে যাই, অর্জুনের কাছে আমি হেরে যাব, আমার রাজ্যটা অর্জুন কেড়ে নেবে, আমি রাজা থেকে পথের ভিখারি হব। অর্থাৎ আমার উচিত অর্জুনের সঙ্গে সুসম্পর্ক রাখা, অর্জুনকে বাড়ি ডাকিয়ে তাকে আমি বাইজির নাচ দেখাবো, তার আমি সেবা শুশ্রূষা করব, অনেক যত্ন আত্তি করব, তার সঙ্গে বন্ধুত্ব করে নেব, এতে কি হবে অর্জুন আর আমার কোনো ক্ষতি করবে না। এই ভেবে রাজা কিন্তু অর্জুনকে নিজের বাড়িতে এনে অতিথি জ্ঞানে সেবা করছে। এটা জেনে জনা আর কি বলছে আমরা দেখে নিই। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, কি লজ্জা দুঃখের কথা হায় কব কারে। তুমি তাকে আর একটা লাইন মাঝখানে মিস গেছে, সেটা একটু বলে নিই। বসিছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবে, সিংহাসনে বসে রয়েছে তোমার পুত্রের হত্যাকারী শত্রু মিত্রোত্তম এবে। এবে মানে এখন, মিত্র মানে বন্ধু, মিত্রোত্তম মানে সবচেয়ে ভালো বন্ধু, তোমার প্রিয় বন্ধু বেস্ট ফ্রেন্ডের মতন সে বসে রয়েছে তোমার সিংহাসনে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, তাকে তুমি রত্নের মতো অতিথির মতো তার তুমি সেবা শুশ্রূষা করছো। কি লজ্জা দুঃখের কথা হায় কব কারে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। হতজ্ঞান, তুমি কি জ্ঞান হারিয়েছ পুত্রের বিহনে? ছেলে মরে যাওয়ার পর ছেলেকে হারিয়ে তুমি কি তোমার জ্ঞানটাও হারিয়ে দিয়েছো? মাহেশ্বরী পুরীশ্বরীর নীলধ্বজ রথী, মাহেশ্বরী পুরীশ্বরীর মহারথী মহা শক্তিশালী রাজা নীলধ্বজ, তুমি কি তোমার জ্ঞানটা হারিয়েছ? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞানতব। হরি মানে হরণ করা। এখানে তিনি বলছেন, জনা বলছে যে ভাগ্যের যে নিষ্ঠুর পরিহাসে, বিধি মানে বিধাতা বা ভাগ্যের যে নিষ্ঠুর পরিহাসে আমাদের রাজ্যে আজ অন্ধকার। কেন অন্ধকার? সন্তান হারানোর জন্য আমাদের রাজ্যে নেমে এসেছে আজ অন্ধকার। আমার ভগবান বা বিধাতা আমাদের হরণ করে নিয়েছে আমাদের সন্তানকে। তিনি কি তোমার জ্ঞানটাও কি হরণ করে নিয়েছেন? এই যে বলছেন হরিলা কি তিনি জ্ঞানতব, না হলে কহমরে কেন পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি। যদি সত্যি ভগবান তোমার জ্ঞানটা না নিয়ে থাকে তাহলে তুমি আমায় বলো কেন এই পাষণ্ড পাণ্ডবদের যোদ্ধা অর্জুন পার্থ আমার বাড়িতে আজকে অতীত হয়ে এসছে। কেমনে তুমি হায় মিত্রভাবে পরশে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। মারাত্মক লাইন বলছে, কেমনভাবে তুমি পরশ মানে স্পর্শ করো, বা ছো কর মানে হাত, তুমি কেমনভাবে সেই হাত ধরো যা প্রবীরের লোহে প্রবীরের রক্তে লোহিত মানে রাঙা। তুমি কেমনভাবে ওর হাতটা বন্ধু মনে করে হাতটা ধরছো, যে হাতে তোমার ছেলের রক্ত লেগে আছে। ক্ষত্র ধর্ম এই কি নৃমণি, ক্ষত্রিয়দের ধর্ম এটাই কি রাজামশাই? কোথায় ধনু, কোথায় তোমার ধনু, কোথায় তুনো, কোথায় তোমার তীর, কোথায় চর্ম, কোথায় তোমার ঢাল, কোথায় অসি, কোথায় তোমার তলোয়ার। না ভেদি রিপুর বক্ষ, বক্ষ মানে বুক, ভেদি মানে ভেদ করা বা ফুটো করা। শত্রুর বুক ভেদ না করে তীক্ষ্ণতম স্বরে, তীক্ষ্ণ ধারালো তীর, স্বর মানে তীর দিয়ে শত্রুর বুকটা ফুটো না করে, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে শত্রুর বুকটা ফুটো না করে মিত্রালাপে তুষিছ কি তুমি কর্ণ সভাতলে। তুমি তাকে সভায় ডেকে এনে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছো, তার তোষণ করছো। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী। কি কহিবে ক্ষত্রপতি যত। আচ্ছা তুমি বলো তো, তুমি যে কাজটা করেছো এটা যখন দেশ দেশান্তরে চারিদিকে ছড়িয়ে পড়বে তখন অন্যান্য রাজারা অন্যান্য ক্ষত্রিয়রা তোমার সম্পর্কে কি বলবে?
আমরা তাহলে দুটো প্যারা পড়ে ফেললাম। প্রথম প্যারায় জনা তার বাড়িতে ঘোড়া ডাকছে, হাতি ডাকছে, সাজো সাজো রথ দেখে ভাবলো তার হাজবেন্ড বুঝি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। তিনি বেশ খুশি, তিনি বলল ঠিক আমাদের বিলাপ না করে উচিত অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করা। পরের প্যারাতে গিয়ে জনা বলছে হায় রে আমি কত বড় পাগল, আমি ভাবছিলাম আমার স্বামী যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু আমি দেখলাম উল্টো আমার স্বামী আমার ছেলের খুনিকে নিয়ে বন্ধুত্ব করছে, তাকে বাইজির নাচ দেখাচ্ছে। এরপর জনা স্বামীকে বোঝানোর জন্য বলল তুমি যে কাজটা করছো এটা কি ঠিক? যখন সারা দেশের লোক জানবে ছেলের খুনির সঙ্গে বাবা বন্ধুত্ব করেছে তখন লোকে কি বলবে। এবার জনা নীলধ্বজ রাজাকে অর্জুন সম্পর্কে মন বিষিয়ে দিতে, নীলধ্বজ রাজার অর্জুনের বিরুদ্ধে রাজাকে যুদ্ধে উদ্দীপ্ত করতে, অর্জুনের বিরুদ্ধে যাতে নীলধ্বজ রাজা ক্ষেপে যায় সেই কারণে অর্জুন এবং তার পরিবার সম্পর্কে অত্যন্ত নোংরা নোংরা কিছু কথা বলেছে। তোমরা বড় হয়েছো, কাজেই এটা যেহেতু তোমাদের সিলেবাসে আছে, অনিচ্ছা সত্ত্বেও কিছু খারাপ শব্দ এই কবিতা থেকে কিন্তু তোমাদের শিখতে হবে, যেটা অবশ্যই আমি মার্জিতভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। জনা আবার বলছে নরনারায়ণ জ্ঞানে শুনিনি পুজিছ পার্থে রাজা ভক্তি ভরে, এ কি ভ্রান্তি তব? বলছে শুনলাম তুমি নাকি নারায়ণের মতো, ভগবান নারায়ণের মতো করে তুমি পার্থকে অর্জুনকে সেবা শুশ্রূষা করছো, পুজো করছো, এটা কি ভ্রান্তি, এটা কি তোমার ভুল? তব মানে তোমার। হায় ভোজবালা কুন্তি, বালা মানে বালিকা বা মেয়ে, হায় রে ভোজ রাজার মেয়ে হলো কুন্তি, কে না জানে তারে, তাকে কে না চেনে, শৈরিনী, সে একটা অসভ্য বেহায়া দুশ্চরিত্রা মহিলা, তনয় তার জারজ অর্জুনে, আর অর্জুন হলো তার বেজন্মা সন্তান, জারজ সন্তান, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? বলছে এই রকম একটা জারজ বেজন্মা সন্তানকে তুমি কি করে, যার বাবা মায়ের, যার বাবার ঠিক নেই সেই রকম একটা সন্তানকে তুমি কি করে, সেই রকম অর্জুনকে তুমি কি করে ভগবানের মতো পুজো করছো? রে দারুণ বিধি, কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে, হায় রে হায় রে ভাগ্য, হায় রে বিধাতা, তোর যে কি লীলা খেলা আমি কি করে বুঝবো? তারপর আবার জনা বলছে একমাত্র পুত্র দিয়া নীলিপুন তারে, অকালে আছিল মান তাও কি নাসিলি, হায় রে বিধাতা, হায় রে ভগবান, একটা মাত্র ছেলে দিলি তাকেও আবার পুনরায় কেড়ে নিলি, আর আমাদের পরিবারের যেটুকু সম্মান ছিল তাও কি তুই ছিনিয়ে নিবি? বিধাতা ভগবান তুই বল আমায়। মানে ও বলতে চেয়েছে যে একটা জারজ সন্তান তার সঙ্গে তার স্বামী বন্ধুত্ব করছে, এটা উচিত নয়। তারপর আরও বলছে নরনারায়ণ পার্থ, বলছে এই নারায়ণ, ভগবান নারায়ণ হলো তোমার এই অর্জুন বা পার্থ। আর হ্যাঁ, কুলটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জন্মিলা আসি ঋষিকেশ। বলছে যার মা এই কুন্তি, যার মা একটা কুলটা দুশ্চরিত্রা নষ্টা ভ্রষ্টা রমণী, বারবনিতা রমণী, তার পেটে কি ঋষিকেশ ভগবান নারায়ণ এসে জন্মেছে? কোন শাস্ত্রে, কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী? তুমি বলো কোন বইয়ে, কোন পুরাণে, কোন শাস্ত্রে লেখা আছে যে একটা কুলটা নারীর পেটে ভগবান জন্মায়? তারপর বলছে দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গায়েন সতত। দৈপায়ন ঋষি হলো যার নাম ব্যাসদেব। বলছে ব্যাসদেব পাণ্ডবদের খুব সুনাম গায়েন। এতক্ষণ কি বলল জনা তাহলে? জনা বলল অর্জুনের মা সম্পর্কে খারাপ খারাপ কথা। এবার অর্জুন বা পাণ্ডবদের যারা সুনাম করে তাদের সম্পর্কে খারাপ বলছে। এবারে তার টার্গেট হলো দৈপায়ন ঋষি বা ব্যাসদেব। ব্যাসদেব সম্পর্কে জনা বলছে সত্যাবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। সত্যাবতীর ছেলে ব্যাসদেব সারা জগতে বিখ্যাত। ধীবর জননী পিতা ব্রাহ্মণ। এই ব্যাসদেবের মা হলো ধীবর, অর্থাৎ এর মা জেলে বাড়ির মেয়ে, আর পিতা হলো ব্রাহ্মণ। আগেকার সমাজে ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ বিয়ে না হলে তাকে লোকে খুব নীচ চোখে দেখতো। তাই বলছে যে যার মা হচ্ছে জেলে আর তার বাবা হচ্ছে ব্রাহ্মণ, এই রকম একটা ফ্যামিলিতে জন্মেছে ব্যাসদেব। করিলা কাম কেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদয়ে ধর্মমতী। মারাত্মক লাইন। বলছে এ নিজের দুই ভাতৃবধূ, দুই ভাইয়ের বউয়ের সঙ্গে এর একটা অবৈধ অসামাজিক শারীরিক সম্পর্ক ছিল এই ব্যাসদেবের। ব্যাসদেব সম্পর্কে এই রকম একটা ভয়ঙ্কর কথা জনা বলছেন। তারপর বলছে জনা কি দেখিয়া
বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা। কুলাচার্য তিনি কোন কুকুলের? বলছেন পাণ্ডবদের কুলের, পাণ্ডবদের বংশের কুল পুরোহিত হলো ব্যাসদেব। তুমি বলো যে লোকটা এরকম লম্পট, যার নিজের দুইজন বউয়ের সঙ্গে, ভাই বউয়ের সঙ্গে শারীরিক অবৈধ সম্পর্ক আছে, তার কথা তুমি কেন মানছো? সে যে অর্জুনকে ভালো বলে, তুমিও সেই অর্জুনকে ভালো বলছো। এইটা বলে জনা। অর্থাৎ জনা প্রথমে টার্গেট করলো অর্জুনের মাকে, দ্বিতীয়ত অর্জুনদের পরিবারের ধর্মগুরু তথা ব্যাসদেবকে। আসি পরের অংশে। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কোথায় পদ্মালয়া ইন্দিরা? এবার জনা বলছে যদি ধরে নিই পার্থের রূপ ধরে, অর্জুনের রূপ ধরে পীতাম্বর অর্থাৎ ভগবান নারায়ণ পৃথিবীতে জন্মেছে, তবে কোথায় পদ্মালয়া ইন্দিরা? পদ্মালয়, পদ্মের বাড়ি, ইন্দিরা। এখানে তোমরা জানো দেবী লক্ষ্মীর পায়ের কাছে সবসময় পদ্ম থাকে, তাকে পদ্মালয়া ইন্দিরা নামেও ডাকা হয়। তোমরা ক্লাস 10-এ পড়েছো ইন্দিরা সুন্দরী। ইন্দিরা সুন্দরী ছিল দেবী লক্ষ্মী। এখানে সেটাই বলছে। তাহলে যদি আমি ধরে নিই অর্জুন হলো ভগবান বিষ্ণু, তাহলে কোথায় গেল দেবী লক্ষ্মী? দ্রৌপদী বুঝি? মরি কি সতী? বলছে ও, তাহলে অর্জুনের বউ দ্রৌপদী হলো আমাদের দেবী লক্ষ্মী। উরি বাবা, সে তো মহাসতী। টিটকেরি কেটে আর কি জনা এই কথাটা বলছে। জনা বোঝাতে চেয়েছে দ্রৌপদী হলো সবচেয়ে বড় অসতী। কি বলছে দ্রৌপদী সম্পর্কে এবার জনা? আবারও সেই নোংরা কিছু কথা। শাশুড়ির যোগ্যবধূ, বলতে চেয়েছে যেমন তার দুশ্চরিত্রা শাশুড়ি, যেমন তার নষ্টা শাশুড়ি, তেমন তার নষ্টা বৌমা। কি বলছে? পৌরব সরসের নলিনী, অলির সখী, রবির অধিনী, সমীরণ প্রিয়া, ধিক হাসি আসে মুখে। এই জায়গাতে জনা বলতে চেয়েছে পৌরব সরসের নলিনী, পাণ্ডবদের বড় সরোবরের একটা মাত্র পদ্মফুল। তারপর কি বলছে? অলির সখী, অলি মানে ভ্রমর বা মৌমাছি, মৌমাছির বান্ধবী হলো সেই পদ্মফুল। তারপর কি বলছে? রবির অধীনী, সূর্য অর্থাৎ সূর্যের অধীনে সেই পদ্মফুল, সেই পদ্মফুল যেন সূর্যেরও বান্ধবী। আর কি বলছে? সমীরণ প্রিয়া, এ বাতাসেরও বান্ধবী। অর্থাৎ এই কথাটা বলে মূলত তোমার এই যে দ্রৌপদী সম্পর্কে নোংরা কিছু কথা বোঝাতে চেয়েছে জনা। জনা বলছে পাণ্ডবদের সরোবরে ফুটে থাকা একটা মাত্র পদ্মফুল, তাকে যে যেমনভাবে পারে ভোগ করে। যেমন ভ্রমর এসে তার মধু খেয়ে চলে যাচ্ছে, যেমন বাতাস এসে তাকে দুলিয়ে দিয়ে চলে যাচ্ছে, যেমন সূর্য এসে তাকে ফুটিয়ে দিয়ে চলে যাচ্ছে, এ যেন সর্বভোগ্যা। ধিক হাসি আসে মুখে, ভাবি যদি পাঞ্চালির কথা। এখানে জনা ধিক্কার জানাচ্ছেন দ্রৌপদীকে। কেন? তিনি বলছেন ওই পাঞ্চালী মানে দ্রৌপদীর কথা যদি আমার মনে পড়ে তাহলে হাসি পায়। এখানে পাঞ্চালী বলতে দ্রৌপদীকে বোঝানো হয়েছে। যেহেতু পাঞ্চাল রাজার কন্যা ছিল দ্রৌপদী, তাই দ্রৌপদীর অপর নাম হলো পাঞ্চালী। আর জনা বলছে পাঞ্চালী বা দ্রৌপদীর চরিত্রটা এতটাই কালিমালিপ্ত, তাকে ধিক্কার জানাতে ইচ্ছে করে, তার কথা মনে পড়লে আমার হাসি পায়। লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী? আচ্ছা বলো তো, আমাদের লোকমাতা রমা দেবী লক্ষ্মী কখনো কি দ্রৌপদীর মতন এমন ভ্রষ্টা রমণী হতে পারে? এই গেল অর্জুনের পরিবার সম্পর্কে কিছু নোংরা কথা, যেটা জনা তার স্বামীর কাছে বলল। কেন বলল? স্বামীকে বোঝাতে চাইলো অর্জুন কতটা খারাপ। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি জনার উদ্দেশ্য স্বামীকে খেপিয়ে তোলা অর্জুনের বিরুদ্ধে। তারপর আরও বলছে জনা, জানি আমি কহে লোকে রক্ষকুলপতি পার্থ, মিথ্যা কথা না। আমি জানি লোকে বলে পার্থ অর্জুন নাকি বিরাট বড় যোদ্ধা, মিথ্যে কথা। বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। আচ্ছা তুমি নিজে বিবেচনা করো, তুমি তো বিখ্যাত বিবেচক, আমি জানি তুমি রাজা, তুমি ভালো বিশ্লেষণ করতে পারো, তুমি একবার নিজের কাছে ভেবে দেখো। ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, স্বয়ম্বর সভায় এই অর্জুন ছদ্মবেশ ধারণ করে রাজাদের সঙ্গে ছলনা করেছিল। বিষয়টা বলি, অর্জুন যখন দ্রৌপদীকে বিয়ে করবে
তখন কিন্তু অর্জুন রাজার বেশ ধরে দ্রৌপদীর সভায় যায়নি। স্বয়ম্বর সভা হচ্ছে আগেকার দিনে হতো, বিভিন্ন রাজারা বসে থাকতো, রাজকন্যা আসতো, যাকে ভালো লাগতো তার গলায় সে মালা পরাতো। সেখানে অর্জুন গেছিল কি একজন ব্রাহ্মণের ছদ্মবেশে। তাকে ব্রাহ্মণের ছদ্মবেশে দেখে অন্য রাজারা কিন্তু অর্জুনের সঙ্গে কোনো যুদ্ধ করেনি। তা কি সহজেই অর্জুন গিয়ে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে আনতে পেরেছিল। সেই কথাটাই বলছে, সবাই নাকি বলে বিরাট বীর অর্জুন। তাহলে অর্জুন কেন দ্রৌপদীর স্বয়ম্বর সভায় চোরের মতো লুকিয়ে ব্রাহ্মণ সেজে গেছিল? যথাসাধ্য কে যুঝিবে কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্রপতি সে সংগ্রামে, রাজ দলে তেই সে জিতিল। এবার বলছে কার সাধ্য ছিল, একজন আগেকার দিনে সমাজে ব্রাহ্মণ ছিল সবার উপরে, তাদের সঙ্গে কেউ যুদ্ধ করতো না। যেহেতু অর্জুন ব্রাহ্মণের বেশ ধরে গেছে, কাজেই কোনো ক্ষত্রিয় রাজারা তার সঙ্গে আর যুদ্ধ করেনি। রাজ দলে, রাজবাড়ির দরবারে, তেই মানে সেজন্যেই সে জিতলো, সেজন্যেই অর্জুন জিতেছিল। ওর এবার দ্বিতীয় দৃষ্টান্ত, অর্জুন যে কাপুরুষ তার। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। এবার বলছে অর্জুন এতটা খারাপ ছিল যে সে কৃষ্ণের সহযোগিতায় খাণ্ডব নাম করে একটা অরণ্য, একটা জঙ্গল, সেটাকে আগুন দিয়ে পুড়িয়েছিল। 3 নম্বর পয়েন্ট, শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্রের রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিলা মহাপাপী। বলছে শিখণ্ডীরকে সামনে রেখে কুরুক্ষেত্রের যুদ্ধে এই অর্জুন কাপুরুষের মতো নিজের ঠাকুরদা ভীষ্মকে মেরেছে। কেমনভাবে মেরেছে? যুদ্ধের নিয়ম অনুযায়ী কোনো পুরুষ কোনো মেয়ের গায়ে হাত দিতে পারবে না। শিখণ্ডী ছিল একজন নপুংসক, নপুংসক মানে ছেলেও নয় মেয়েও নয়, বৃহন্নলা বা হিজড়া। সেই শিখণ্ডীকে অর্জুন কি করেছিল, সুকৌশলে ভীষ্মের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। অর্জুনের পিতামহ ভীষ্ম যেহেতু অর্ধ নারী তার সামনে দাঁড়ানো, তার গায়ে হাত তোলেনি। এই সুযোগেই কিন্তু হত্যা করেছিল অর্জুন নিজের পিতামহকে, সেটাও কাপুরুষের মতো। তারপরে দৃষ্টান্ত কি বলছে, দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বধিলে তাহারে দেখো সরি। দ্রোণাচার্যকে, নিজের অস্ত্রগুরু দ্রোণাচার্যকে ছলনা করে অর্জুন খুন করেছিল। এ প্রসঙ্গে একটা গল্প আছে, এই ভিডিওর পরবর্তী পার্ট যখন আমি তৈরি করব সেখানে ছোট ছোট গল্প, অশ্বমেধ যজ্ঞ কি, কেন খাণ্ডব অরণ্য পুড়িয়েছিল, দ্রোণাচার্যকে কিভাবে খুন করেছিল, শিখণ্ডীকে কি করে ব্যবহার করেছিল, এগুলো আলোচনা করার ইচ্ছে আছে। সেটার বিষয় কিন্তু আমি ভিডিও শেষে বলছি। আর একটা কথা তোমাদের কাছে অনুরোধ, এই দীর্ঘ সময়ের ভিডিও ইউটিউবের বুকে প্রথম এত সময় ধরে আমি তোমাদের জন্য পেশ করলাম, আলোচনা করছি এখনও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে লাইক করবে, আর অবশ্যই নিজের বন্ধুবান্ধব অন্যান্য যারা এই কবিতাটা নিয়ে আতঙ্কিত তাদের কাছে ভিডিওটা সেন্ড করবে, ভিডিও লিঙ্ক পাঠাবে। নিজেরা ভিডিওটাকে অফলাইনে ডাউনলোড করে বারবার যখন কবিতাটা পড়বে তখন দেখবে, আমার মনে হয় কবিতাটা কিন্তু তোমাদের কাছে একেবারে সরল হয়ে যাবে। আসছি কবিতার পরের অংশে। এরপর জনা আবার বলা শুরু করেছে অর্জুনের সম্পর্কে। বলছে বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, ব্রহ্মসাপে বিকল সমরে পড়ি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। এখানে জনা বলতে চেয়েছে যখন যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকাটা বসুন্ধরা গিলে ধরেছিল, অর্থাৎ কর্ণের যে রথ ছিল, যেটা যুদ্ধরথ, তার চাকাটা মাটিতে গেঁথে গেছিল। তখন কি করছিল কর্ণ, সেই চাকাটা ওঠানোর চেষ্টা করছিল, সেই সময় পেছন থেকে গিয়ে অর্জুন তাকে খুন করে। যুদ্ধের নিয়মে বলা আছে কেউ কখনো কাউকে পেছন থেকে মারতে পারবে না। এবার জনা সেই জায়গাতেই প্রশ্ন করছে, কহমরে শুনি মহারথী প্রথা, এই কি মহারথী? মহারথী প্রথা মানে যুদ্ধের নিয়ম। বলছে আচ্ছা তুমি বলো তো, তুমি তো নিজেও রথী, তুমি নিজেও যোদ্ধা, আমার স্বামী নীলধ্বজ রাজা, তুমি বলো নীলধ্বজ রাজা, অর্জুন যে কাজটা করেছে, পেছন থেকে হত্যা করেছে, এটা কি যুদ্ধের নিয়ম? তারপর সুন্দর কিছু লাইন বলছে, কি বলছে, আনয় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বধে ভীরুচিত ব্যাধ। বলছে আনয় মাঝারে, ফাঁদের মাঝখানে এনে কি করছে, মৃগেন্দ্র কৌশলে বধে ভীরুচিত ব্যাধ। মৃগেন্দ্র বলতে বোঝানো হয়েছে সিংহকে ফাঁদের মাঝখানে এনে ভীরু কাপুরুষ ব্যাধ শিকারীরা হত্যা করে। সেই মৃগেন্দ্র যবে নাশে রিপু
আক্রমে, সে নিজ পরাক্রমে। কিন্তু মনে রাখবে, সেই সিংহই যখন তার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা শত্রুকে হত্যা করে, সে কিন্তু ফাঁদ ব্যবহার করে না, সে ছলনা করে না, সে সরাসরি নিজের পরাক্রমে যুদ্ধ করে। এখানে বলতে চেয়েছে অর্জুনকে তোমরা ভাবো বিরাট বলশালী, যদি তাই হতো তাহলে সে কি স্বয়ম্বর সভায় চোরের মতো যেত ব্রাহ্মণ সেজে? সে কি কৃষ্ণের সাহায্যে জঙ্গল পোড়াতো? সে যদি বীর হতো তবে সে কি শিখণ্ডীর সাহায্যে নিজের পিতামহকে মারত? সে যদি বীর হতো সে কি কর্ণকে এইভাবে যুদ্ধের নিয়ম উল্লঙ্ঘন করে মারত? কখনো না। মনে রাখবে, যারা কাপুরুষ হয়, যেমন কাপুরুষ শিকারী, তারা সিংহকে মারে ফাঁদের মধ্যে এনে ছলনা করে। কিন্তু সিংহ যে প্রকৃত বীর, সে কিন্তু কখনো ছলনা করে না, সে যাকে মারে সরাসরি মারে। তারপর বলছে, কি না তুমি জানো রাজা, কি কব তোমারে, জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল, আত্মশ্লেঘা মহারথী। বলছে আচ্ছা, তুমি সব জানো, সব বোঝো, কিন্তু কেন তুমি ভুল করছো? নিজের কি কারণে বলো তো রাজা? তারপর বলছে, হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজ, নীলধ্বজ আজি নতশির, হে বিধাত। হায় রে বিধাতা, আমরা কোন পাপ করেছি যে কারণে আজকে নীলধ্বজ রাজার মতন একজন বিখ্যাত রাজা একটা খুনির কাছে নতশির, মাথা নিচু করে দাঁড়ানো পার্থের সমীপে, এই মানে পার্থের সামনে? কোথায় বীর দর্প তব, মান দর্প কোথায়? হে রাজা নীলধ্বজ, কোথায় তোমার বীরত্ব, কোথায় তোমার মান সম্মান? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, নিচু চণ্ডালের পায়ের ধুলো আজকে ব্রাহ্মণের কপালে উঠল। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কভু দাবানলে, কুরঙ্গীরের চোখের জল কখন কি দাবানলকে নেভাতে পারে না। কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রবঞ্ঝনে নিবায়ে কবে, কোকিলের চিৎকার, কোকিলের আওয়াজ কখনো কি ঝড়কে থামাতে পারে? ভীরুতার সাধনা কি মানে বলো বাহু? তাহলে তুমি বলো, তুমি এই যে ভীরুতার, এই যে ভীরুর মতো আচরণ করছো, এটার কারণ কি? এবার জনা বলছে, কিন্তু বৃথায় গঞ্জনা, কিন্তু তোমাকে গালাগাল করা, অপমান করা বৃথা। গুরুজন তুমি, পড়িব বিষাণ পাপে গঞ্জিলে তোমাকে গঞ্জনা করলে আমি ভীষণ 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 পাপের মধ্যে পড়ব। কুলো নারী আমি, বিধির বিধানে পরাধীন, নাহি শক্তি মিটাই সবলে। আমি একটা মেয়ে, আমার একক শক্তি নেই যে মনের প্রতিহিংসা একা একা পূরণ করব। তারপর বলছে, পোড়া মনের বাঞ্ছা, আমার এই পোড়া মনের বাসনা যে আমি একা একা পূরণ করব, তার শক্তি আমার নেই। দুরন্ত ফাল্গুনী অর্জুনের আর এক নাম। নিঃসন্তান করিলা আমারে, এই অর্জুন আমাকে নিঃসন্তান করেছে। তুমি প্রতি ভাগ্যদোষী, বাম মম প্রতি তুমি। বলছে, আর তুমি আমার স্বামী, তুমিও ভাগ্যদোষে আজ আমার প্রতি বিরূপ, আমার কথা তুমি শোনো না। কে কোন সাধে প্রাণ ধরিব ধরাধামে, বলো আমি ধরাধামে এই পৃথিবীতে কোন শখে বেঁচে থাকবো? আমার সন্তানকে কেড়ে নিয়েছে একজন, আর আমার স্বামী, সেও আমার কথা মানে না। মনের দুঃখে জনা এবার বলছে, হায় রে জনাকীর্ণ, মানে মানুষে ঘেরা ভবস্থল, এই পৃথিবী আজই বিজন জনার পক্ষে। এই মানুষে ঘেরা পৃথিবী আমার কাছে যেন বিজন, একজনও লোক নেই, শুনশান ফাঁকা। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা, ফলিল তা কালে। আমার এই পোড়া কপালে ভগবান যা লিখেছে তা একে একে কালে কালে সব ফলছে। হায় প্রবীর, এই হেতু ধরিনি কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সোহে এই উদরে। হায় প্রবীর, আমার ছেলে, আমি কি তোকে এই কারণে 10 মাস 10 দিন ধরে আমার নিজের পেটে ধারণ করেছিলাম? কোন জন্মে, কোন পাপে পাপী তোর কাছে অভাগী, তাই দিলি বাছা এ তাপ? তুই বল, আমি কোন পাপ করেছি, কোন জন্মে তোর কাছে কোন পাপ করেছি যে কারণে তুই আমাকে ছেড়ে চলে গেলি আর আমায় এ জন্মে এত তাপ, এত দুঃখ দিলি? তাই দিলি এ তাপ। আশার লতা তাই রে ছিড়িলি, হা পুত্র শোধিলি কে তুই এই রূপে মাতৃধার? এই কি ছিল তোর মনে? বলছে, আচ্ছা, আমার মনের আশার লতা তুই এইভাবে ছিঁড়লি, এইভাবে তুই তোর মায়ের ঋণ শোধ করলি? আবার জনা একা একা বলা শুরু করছে, পোড়া আখি বরিশ আজি বাড়ি ধারা, হায় রে পোড়া চোখ,
কেন আজকে চোখ থেকে জলের ধারা ঝরাচ্ছিস রে অবোধ? কে মুছিব তোরে? হায় রে জনা, জনা নিজেই বলছে আমার চোখের জল, জনা তোর চোখের জল কে মোছাবে? কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে? জনা তুই কান্না করছিস, তোকে কে আজকে সুধারস, সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে তোকে সান্ত্বনা দেবে? পাণ্ডবদের স্বরে খণ্ড শিরোমণি তোর, পাণ্ডবদের তীরের আঘাতে তোর শিরোমণি, তোর নিজের সন্তান আজ মারা গেছে, বিবরে লুকায়ে খেদে মরে মণিহারা ফণি। মারাত্মক লাইন। বিবর মানে গর্ত, বলছে গর্তের মধ্যে লুকিয়ে আজ যেন মণি হারিয়ে সাপ কাঁদছে। লাস্ট লাইন, জনা সরাসরি অভিমান মিশ্রিত স্বরে তার স্বামীকে থ্রেড মানে হুমকি দিচ্ছে। দেখো কি বলছে, যাও চলি মহা বল, যাও কুরিপুরে নবমিত্র পার্থ সহ, যাও তোমার যদি নবমিত্র নতুন বন্ধু পার্থকে নিয়ে, অর্জুনকে নিয়ে তুমি অর্জুনের বাড়ি কুরুবংশ পাণ্ডব বংশের বাড়িতে চলে যাও। মহাযাত্রা করি চলিলা অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, আর আমি জনা আমিও আমার ছেলের কাছে চলে যাচ্ছি। ক্ষত্রকুলো বালা আমি, ক্ষত্র বাড়ির মেয়ে আমি, ক্ষত্রকুলো বধূ ক্ষত্রিয় বাড়ির বউ আমি, কেমন এ অপমান সব ধৈর্য ধরি। আমি আমার ছেলের খুনির সঙ্গে আমার স্বামীর মিলনের বন্ধুত্বের এই অপমান একা একা কোনো মতেই সহ্য করব না। দেখিব বিস্তৃত যদি কিদন্ত নগরে লোভী অন্তে, যাচি চির বিদায় ও পদে, ফিরি যাবে রাজপুরে প্রবিশিবে আসি নরেশ্বর কোথা জনা বলি, ডাকো যদি উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। লাস্ট জনা বলছে আমি চলে যাচ্ছি, ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, জাহ্নবী মানে গঙ্গা, আমি গঙ্গার জলে আমার এই প্রাণ বিসর্জন দিতে চললাম। তুমি যেদিন ওই পাণ্ডবদের বাড়ি বা অর্জুনদের বাড়ি ছেড়ে আবার তোমার প্রাসাদে ফিরে আসবে, প্রাসাদে ফিরে এসে বলবে কোথায় জনা তুমি, ফাঁকা প্রাসাদ থেকে তোমার কণ্ঠস্বরটাই ফিরে আসবে, কোথায় জনা তুমি, এই আওয়াজটাই তুমি শুনতে পাবে, ইকো হবে তোমার ভয়েস, কারণ ঘরটা শূন্য থাকবে, আমি আর থাকবো না।